এখানে আমরা সমতুল্য ভগ্নাংশ নিয়ে একটু কাজ করব। সমতুল্য ভগ্নাংশ আমি এর আগে তোমাদের বুঝিয়েছি প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, সম্পূর্ণ এক অংশ বা অখণ্ড এক অংশ এবং মিশ্র ভগ্নাংশ। এখন আমি সমতুল্য ভগ্নাংশের ধারণাটাও আমি এর আগে তোমাদের দিয়েছি। এইখান থেকে আমি সমতুল্য ভগ্নাংশটা আর একটু ভালোভাবে বোঝার জন্য আমরা এখানে একটু কাজ করব। সমতুল্য ভগ্নাংশ, আমরা এই সমতুল্য ভগ্নাংশটাকে বুঝবো। আমরা ধরে নিলাম একই মাপের অর্থাৎ সমান মাপের চারটি আয়তক্ষেত্র চিত্র নিলাম। ছবিগুলো হাতে এঁকেছি, হয়তো বড় ছোট হতে পারে, কিন্তু তোমরা ধরে নাও যে সবগুলো আয়তকার চিত্রই সমান। আমরা সমান সমান ভাগ করব, কিন্তু একই সংখ্যায় ভাগ করব না। কোনটা 4 ভাগ করব, কোনটা 2 ভাগ করব, কোনটা 6 ভাগ করব, মন গড়া আমরা যে বিভিন্ন ধরনের ভাগ করি, তবে প্রত্যেকটা ভাগ যেন সমান হয়। এখানে 4 ভাগ যদি করি তাহলে 4 ভাগ, এখন 2 ভাগ করেছি, যদি এটা 4 ভাগ করি তাহলে এখানে 4 ভাগ যেন সমান হয়। আমরা ধরে নিচ্ছি এই 4টে ভাগই সমান। এখানে ধরলাম আমরা এটাকে 6 ভাগ করব, আমি ধরে নিলাম এটাকে আমরা 6 ভাগ করব। এরপর এটা ধরে নিলাম যে এটাকে আমরা 6 ভাগ করছি। 6 ভাগ করেছি এবং প্রত্যেকটা ভাগ সমান। এখানে আমি ধরে নিচ্ছি এটাকে আমরা 10 ভাগ করেছি, এটাই ধরে নিই, তাহলে এটাকে আমরা 10 ভাগ করে ফেলি। বোঝানোর স্বার্থে আমি আরেকটা আয়তাকার চিত্র সমান মাপের ধরে নিলাম। এটা 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 এগুলো সবই সমান মাপের গোটা গোটা অংশ। এটাকে 4 টুকরো করেছি, এটাকে 6 টুকরো, এটাকে 6 ভাগে ভাগ করেছি, এটা সমান 4 ভাগে ভাগ করেছি। এটা আমরা ভাগ করেছি 1 2 3 4 5, 5 আর 5 10, এটা 10 ভাগে ভাগ করেছি। এটাকে 1 2 3 4 5 6, ওপরে 6 নিচে 6, মানে এটা 12 ভাগে ভাগ করেছি। আবার এটাকে 4 ভাগে ভাগ করেছি, দুবার 4 ভাগে ভাগ করলাম। তারপর কখনো 6 ভাগে, কখনো 10 ভাগে, কখনো 12 ভাগে ভাগ করেছি। এখন কথা হচ্ছে আমি এবার রং করে দিচ্ছি। ধরো আমি এখান থেকে যে অংশগুলো রং করবো আমি সেগুলোই নেব, আমি ধরো সেই অংশগুলোই নিচ্ছি। হয়েছে, তাহলে আমরা এই ভগ্নাংশগুলি লিখে ফেলি। আমরা এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম 5টি চিত্র এখানে আছে। আমি 5টি চিত্রের নাম দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। আমি ধরলাম এই চিত্রটির নাম হচ্ছে এ, এটা হলো বি, এটা হলো সি, এইটা ডি, ই। একটা জিনিস তোমরা দেখবে যে এ বি সি ডি ই এগুলো কিন্তু সবাই হচ্ছে পুরো গোটা অংশটা কিন্তু সমান। সবাইকে আমি সমান মাপের আয়তাকার চিত্র দিয়েছি বা আয়তাকার মাপের কাগজ দিয়েছি। সবাইকে এই একটা আয়তাকার কাগজ দিয়েছি, বি কে একটা আয়তাকার কাগজ দিয়েছি, সি কে একটা আয়তাকার কাগজ দিয়েছি, ডি কে একটা আয়তাকার কাগজ দিয়েছি, ই কেও একটা আয়তাকার কাগজ দিয়েছি। এবার এই কাগজ থেকে ওরা কি করেছে, এ কি করেছে, 4 ভাগ করে 2 ভাগ নিজে রেখেছে আর 2 ভাগ নেয়নি, ফেরত দিয়েছে। বি কি করেছে, তার নিজের যে আয়তাকার কাগজটা ছিল তাকে 6 ভাগ করেছে, 6 ভাগ করে 3 ভাগ নিয়েছে, বাকি 3 ভাগ আমাকে ফেরত দিয়ে দিয়েছে। মানে
সি দেখো, সি হচ্ছে এখানে যে তার পুরো আয়তাকার কাগজটাকে 10 ভাগ করেছে, 10 ভাগ করে 1 2 3 4 5 ভাগ নিয়েছে, আর বাকি 5 ভাগ আমাকে ফেরত দিয়ে দিয়েছে। ডি কে আমি কাগজ দিয়েছি, সেই একই মাপের একটা আয়তাকার কাগজ দিয়েছি, ও কি করেছে আয়তাকার কাগজটিকে 12 ভাগ করেছে, 12 ভাগ করে 1 2 3 4 5 6 7 8 9 ভাগ নিয়েছে। ই কেও আমি একটা সমান মাপের আয়তাকার কাগজ দিয়েছি, ই করেছে কি 4 ভাগ সমান 4 ভাগ করে 3 ভাগ নিয়েছে, 1 ভাগ ফেরত দিয়েছে। এবার আমি এগুলোকে লিখে ফেলি। এখানে কত আছে? 4 ভাগ, 4 ভাগের 2 ভাগ। এটা কত আছে? বি এর কি করেছে? বি নিয়েছে 6 ভাগ করে কত নিয়েছে? 3 ভাগ। সি করলো কিনা এটাকে দেখো, 10 ভাগ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 ভাগ করে নিয়েছে 1 2 3 4 5, 5 ভাগ। ডি 1 2 3 4 5 6, উপরে 6 নিচে 6, মানে মোট টোটাল 12 ভাগ, তাহলে 12 ভাগ করেছে, আর নিয়েছে কত? 9 ভাগ। দেখে নাও, 1 2 3 4 5 6 7 8 9। ই করেছে কি একই মাপের সেই আয়তাকার কাগজকে সমান 4 ভাগ করেছে, আর নিয়েছে 3 ভাগ। তাহলে ছবিটার সঙ্গে ভগ্নাংশগুলো তোমরা লেখাগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমাদের আগের ভিডিওতে আমরা এই ভগ্নাংশগুলো লেখা শিখে গেছি, আমরা আগের ভিডিওতে ভগ্নাংশ লেখা শিখেছি, ছবির সঙ্গে কি করে ভগ্নাংশ লিখতে হয় ছবি দেখে আমরা লিখতে শিখে গেছি। তাহলে এখন এই অংশে আমরা বুঝতে পারছি যে এগুলো ছবি অনুযায়ী কিভাবে ভগ্নাংশগুলো লিখতে হয়। আর যারা আগের ভিডিওটি দেখোনি তারা আমার এই নিচের ডেসক্রিপশনে আগের ভিডিওর লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে তোমরা আগের ভিডিওটা দেখে নিলে তবে ভগ্নাংশের এই দ্বিতীয় ভিডিওটা তোমরা বুঝতে পারবে। তাহলে এবার 5 জনের ক্ষেত্রে 5 রকমের ভগ্নাংশ পেয়েছি। ছবি দেখে তোমরা এবার বলো, লাল অংশ যে করেছি কোনগুলো সমান আর কোনগুলো আলাদা বলে মনে হচ্ছে? ছবি দেখে ভাবো। দেখো, এই এ পুরো আয়তাকার, পুরো গোটা অংশের সাপেক্ষে ভাববে, গোটা সম্পূর্ণ একটা অংশের সাপেক্ষে ভাবো, সম্পূর্ণ গোটা একটা অংশের সাপেক্ষে দেখো, এ পুরো হাফ অংশ নিয়ে নিয়েছে, বি পুরো গোটা অংশের হাফ অংশটা নিয়ে নিয়েছে, সি পুরো গোটা অংশের সাপেক্ষে হাফ অংশ নিয়ে নিয়েছে, ডি গোটা অংশের সাপেক্ষে হাফ অংশ নিয়েছে, আরো কিছু অংশ নিয়ে নিয়েছে, ই গোটা অংশের সাপেক্ষে হাফ অংশ তো নিয়েছে, আরো কিছু নিয়ে নিয়েছে। তাহলে ডি আর ই অবশ্যই বেশি নিয়েছে। এটা তোমরা বুঝতে পেরেছো কিনা ভেবে দেখো। ছবি দেখে বুঝতে পারছো এই 3 জনের অংশ সমান, এই 2 জনের অংশ বেশি, তাহলে সি সি এর থেকে ডি বড়। এই 3টে ভগ্নাংশ কি সমান? ছবি দেখে বোঝা যাচ্ছে। তাহলে 2 এ 4, 3 এ 6, 5 এ 10, এই 3টে ভগ্নাংশ সমান। একে বলবো আমরা সমতুল্য ভগ্নাংশ। এবার এদের মধ্যে একটা সম্পর্ক খুঁজে বার করি। এই দেখো, এর লব আলাদা, মানে এখানে লবে 2 হরে 4, আবার এখানে দেখো লবে 3 হরে 6, এখানে লব 5 হর 10, মানে দেখো ভগ্নাংশগুলো চেহারা পাল্টে গেছে কিন্তু তাদের মান সমান আছে। তারা কিন্তু কেউ 4 ভাগ করে 2 ভাগ নিয়েছে, কেউ 6 ভাগ করে 3 ভাগ নিয়েছে, কেউ 10 ভাগ করে 5 ভাগ নিয়েছে, কিন্তু আসলে কিন্তু তারা 3 জনই সমান অংশই নিয়েছে। আমরা ছবি থেকে তাই বুঝতে পারছি। এদের আকারগত দিক থেকে ভগ্নাংশগুলো পাল্টে গেছে, একটু আলাদা আলাদা মনে হচ্ছে, কিন্তু এদের 3 জনের মান হচ্ছে একই। এ বি সি 3 জনের মান হচ্ছে সমান। তাহলে এখন আমরা এই সমতুল্য ভগ্নাংশ সঙ্গে এই ভগ্নাংশগুলোর মধ্যে একটা সম্পর্ক খুঁজে বার করি। আমরা এই সমতুল্য ভগ্নাংশগুলোর মধ্যে সম্পর্ক খুঁজতে গেলে আমাদেরকে আর একটা সমান মাপের আয়তাকার চিত্র আঁকতে হবে, দরকার আছে। কেন সেটা একেই বুঝিয়ে দিচ্ছি, পরে বুঝিয়ে দিচ্ছি। আমরা এখানে আর একটা আয়তাকার চিত্র নিলাম, সেটাকে আমরা শুধুমাত্র 2 ভাগে ভাগ করলাম, সবচাইতে কম ভাগ 2 ভাগে ভাগ করলাম। মানে একটা কাগজকে আমি সবচাইতে কম হচ্ছে 2 ভাগে ভাগ করতে পারবো। তাহলে এটা আমি ধরে নিলাম এফ কে দিলাম। তাহলে এবার আমি 2 ভাগ করে 1 ভাগ
নিলাম। এটাও আমাদের কি হচ্ছে, এ বি সি এর মতো, তাহলে অর্ধেক নেওয়া হয়ে গেল, মানে পুরো গোটাটার সাপেক্ষে হাফ নিয়ে ফেলেছি। আমি আমি আবার বলছি, সবগুলো হচ্ছে সমান মাপের আয়তাকার কাগজ। সবারই যখন হাফ হাফ নিয়েছি, এখানে এটা পুরো হাফ নিয়ে নিচ্ছি, দেখো এটা পুরো হাফ নিয়ে নিচ্ছি, এটারও হাফ নিয়ে নিচ্ছি, তাহলে এটারও আমরা হাফ অংশ নিলাম। তাহলে এটাও এ বি সি এর সঙ্গে সমতুল্য। তাহলে এফটাকেও বলবো, এফ কেও আমি এখানে বলতে পারি, এফ হচ্ছে, এফটা ভগ্নাংশের আকারে লিখলে কি হবে, 2 ভাগের সমান 2 ভাগে 1 ভাগ, সমান 2 ভাগের 1 ভাগ। এই ভগ্নাংশগুলোকে আগের ভিডিওতে তোমরা পড়েছো নিশ্চয়ই, এগুলোকে কি করে লেখা হয়, এটাকে কি করে লেখা হয় যদি ভাষায় লিখি, সমান 4 ভাগের 2 ভাগ, সেরকম এটাকে লিখলে সমান 6 ভাগের 3 ভাগ, এটা সমান 2 ভাগের 1 ভাগ। এগুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, আগের ভিডিওর লিঙ্ক, তোমরা ওখান থেকে ভিডিওটি দেখে নিতে পারো। সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা আগের ভিডিওতে পৌঁছে যাবে। তাহলে এইবারে দেখো, সবচেয়ে কম আমরা একটা অখণ্ড অংশকে 2 ভাগ করতে পারি। এই 2 ভাগ, এটাকে যদি তুলে দিই তাহলে পুরো এটা, এই ভাগ, এই যে এইটা দিয়ে ভাগ করেছি, এই কালো দাগটা দিয়ে এটা তুলে দিলে পুরো অংশটা 1 অংশ হয়ে যাবে। তাহলে একটা অখণ্ড অংশকে সবচেয়ে কম আমরা 2 ভাগ করতে পারি, সবচেয়ে কম আমরা 2 ভাগ করতে পারি। এবার 2 ভাগের 1 ভাগ নিলাম, 4 ভাগের 2 ভাগ নিয়েছি, 6 ভাগের 3 ভাগ নিয়েছি, 10 ভাগের 5 ভাগ নিয়েছি, সবই হলো সমতুল্য ভগ্নাংশ। ছবি দেখে আমরা এটা বুঝতে পেরেছি। এখন কথা হচ্ছে, এইটা সবচাইতে কম ভাগ কোনটা, এইটা সবচাইতে ভাগের সংখ্যা, মানে সবচাইতে ভাগের সংখ্যা কোথায় কম, এইটা কম টুকরো করেছি, মানে মাত্র 2টো টুকরো করেছি, এইটাতে 4টে টুকরো করেছি, এটাতে 6টা টুকরো করেছি, এটাতে 10টা টুকরো করেছি। তাহলে সবচাইতে কম টুকরো কোনটা, এইটাই হলো সবচাইতে কম টুকরো, মানে তাহলে এই ভগ্নাংশটাকেই আমরা বলবো সবচাইতে ছোট ভগ্নাংশ। এইটাই হচ্ছে এখানকার সবচাইতে লঘিষ্ঠ ভগ্নাংশ। এইখানে যে কটা ভগ্নাংশ আছে, আর এইটা সবচাইতে গরিষ্ঠ ভগ্নাংশ, গরিষ্ঠ মানে সবচাইতে বড় ভগ্নাংশ, এটা সবচাইতে বড় ভগ্নাংশ। এখানে দেখো বেশি টুকরো করেছি, এটা সবাই সমান, কিন্তু এর রূপটা ছোট, এর রূপটা সবচাইতে এটা বড় ভগ্নাংশ। এইখানে যে কটা ছবি এঁকেছি তার সাপেক্ষে আমি বলছি। দেখো, এই ভগ্নাংশের সঙ্গে এই ভগ্নাংশের সম্পর্ক কি, 1 কে কত গুণ করলে 2 হবে, আমরা এই লঘিষ্ঠ ভগ্নাংশটা লিখলাম। 1 সঙ্গে কত গুণ করলে 2 হবে, আমরা লিখতে পারি 1 সঙ্গে যদি আমরা 2 গুণ করি তাহলে কত হবে, 1 2 2, ওপরে 2 করতে গিয়ে আমরা 1 সঙ্গে 2 গুণ করেছি, তাহলে এখানে এটাকে আমরা বলি লব, আর এটাকে বলা হয় নিচেরটাকে কি বলি আমরা, হর। এটি লব আর এটা হর। লবের সঙ্গে যত গুণ করব, দেখো হরের সঙ্গে তত গুণ করছি, হরের সঙ্গেও আমি 2 গুণ করছি, তাহলে 2 2 কত হলো, 4। তাহলে এবার পেলাম না, 1 2 থেকে 2 4 কিভাবে পেলাম, 1 সঙ্গে যত গুণ করেছি 2 সঙ্গে ঠিক তত গুণ করেছি। এবার তোমরা নিজেরা বলতে থাকো, নিজেরাই বলতে পারবে 1 সঙ্গে কত গুণ করলে 3 হবে, না 1 সঙ্গে 3 গুণ করলে 3 হবে, 1 3 3, তাহলে 2 সঙ্গেও 3 গুণ করো, 2 2 3 6। 1 সঙ্গে যদি 3 গুণ করলে এইটা পাবো, তাহলে 2 সঙ্গেও আমাকে 3 গুণ করতে হবে, তখন দেখবে 2 3 6। এবার 1 সঙ্গে কত গুণ করলে 5 পাবো, 1 সঙ্গে 5 গুণ করলে, 1 সঙ্গে যদি আমি 5 গুণ করি তবে পাবো 5। তাহলে আমাকে এখানেও হরের সঙ্গে, লবের সঙ্গে যা গুণ করবো হরের সঙ্গে তাই গুণ করবো। এখানে লবে কত হচ্ছে 2, তাহলে 2 সঙ্গেও আমরা 5 গুণ করব, 5 গুণ করলে আমরা পাবো 2 5 10। দেখো, তাহলে আমরা সমতুল্য ভগ্নাংশের মধ্যে একটা সম্পর্ক বার করলাম, যে আমরা লব ও হরের সঙ্গে একই সংখ্যা গুণ করলে, মানে লবের সঙ্গে যত গুণ করবো হরের সঙ্গে তত গুণ করলে নতুন যে ভগ্নাংশটা সৃষ্টি হচ্ছে, সেই ভগ্নাংশটাও এই প্রথম ভগ্নাংশটার সমতুল্য। অর্থাৎ কোনো একটা ভগ্নাংশের লব ও হরে একই সংখ্যা গুণ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না।
লব, লবের সঙ্গে কত গুণ করেছিলাম? লব মানে 1, 3 গুণ করেছিলাম। এখানে দেখো হরের সঙ্গে 3 গুণ করেছি, হর কত? 2। এইটা মূল ভগ্নাংশ মানে লঘিষ্ঠ ভগ্নাংশ। এইটার এই জন্যই আমরা এবার উত্তরটা দিচ্ছি, দেখে শুনে নাও। এই জন্যই আমরা এই ছবিটাকে আবার একটা সমান আয়তকার চিত্র আবার একটা নিলাম, কারণ আর একটা আয়তকার কাগজ আমরা এফ কে দিলাম, কারণ সেই সবচাইতে কম ভাগে ভাগ করেছে, সেই জন্য ওটাই হচ্ছে সবচাইতে ছোট ভগ্নাংশ, লঘিষ্ঠ ভগ্নাংশ। এই লঘিষ্ঠ ভগ্নাংশের সাপেক্ষে আমরা বোঝাতে সুবিধা হবে বলে আমরা এই আয়তকার চিত্রটা নিলাম। সমতুল্য ভগ্নাংশ থেকে আমরা যখন লঘিষ্ঠ ভগ্নাংশটি আমরা পেয়ে গেছি এখান থেকে, এই চিত্রটা থেকে। লঘিষ্ঠ ভগ্নাংশের সঙ্গে 2 গুণ করলাম, লবে তখন 2 হয়ে গেল, হরে আবার 2 গুণ করলাম তখন 4 হয়ে গেল। তাহলে আমরা লবে যাই গুণ করছি হরেও ততই গুণ করছি, সেই সংখ্যাটাকে গুণ করছি। তবে গিয়ে আমরা বারবার এবার এখান থেকে আমি ধরলাম লবের সঙ্গে আমি 9 গুণ করব, তাহলে 1 9 9, তাহলে 2 এর সঙ্গে 9 গুণ করো, 2 9 18। এটাও এই সব ভগ্নাংশের সঙ্গে সমান, এটাও এদেরই সমতুল্য ভগ্নাংশ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো সমতুল্য ভগ্নাংশের অঙ্কের মানে দিক থেকে দেখলে এদের চেহারার পরিবর্তন হয়, কিন্তু সবের কিন্তু মান একই। তাই এদের মান একই বলে এদেরকে বলা হয় সমতুল্য ভগ্নাংশ। মূল ভগ্নাংশ অর্থাৎ এই লঘিষ্ঠ ভগ্নাংশটির সমতুল্য ভগ্নাংশ। এটা এর সমতুল্য ভগ্নাংশ, এটাও এর সমতুল্য ভগ্নাংশ, এটাও এর সমতুল্য ভগ্নাংশ। আবার বলা যায় যে এরাও পরস্পরের সমতুল্য ভগ্নাংশ। আমি শুধু সমতুল্য ভগ্নাংশগুলো নির্ণয় করার জন্য এই লঘিষ্ঠ ভগ্নাংশটিকে বার করলাম। আমি একটা উদাহরণ দিচ্ছি, তোমরা ভেবে বলো। আমি 3 ভাগ নিয়েছি কোনো একটা জিনিসকে, 5 ভাগ করে তার 3 ভাগ নিয়েছি। এটা 5 ভাগ করে 3 ভাগ নিয়েছি, এটাই হচ্ছে লঘিষ্ঠ ভগ্নাংশ, এটাই লঘিষ্ঠ ভগ্নাংশ। তাহলে এর সমতুল্য ভগ্নাংশ 2 বা 3টে বার করো। তোমরা কি করে বার করবে? এই ভগ্নাংশটির সঙ্গে সমতুল্য ভগ্নাংশ বার করতে গেলে আমরা ধরো 3টে সমতুল্য ভগ্নাংশ বার করব। তাহলে কি করব? 3 এর সঙ্গে যত গুণ করব 5 এর সঙ্গে তত গুণ করব। আমি 3 এর সঙ্গে 2 গুণ করলাম, তাহলে 3 2 এ 6, 5 এর সঙ্গে 2 গুণ করব, 5 2 এ 10। এটার সঙ্গে 2 গুণ করে পেয়েছি, এটাও দেখো 2 গুণ করে পেয়েছি। আবার এটার সঙ্গে আমি ধরো এখানে 9 গুণ করলাম, তাহলে এই হরের সঙ্গেও 9 গুণ করব, 9 গুণ করে করব, তাহলে 3 9 27, 5 9 45। দেখো ভগ্নাংশটাকে আমরা বাড়িয়ে ফেলছি, কিন্তু এদের মান একই। আবার আমি এটার সঙ্গে মনে হলো একটু কমিয়ে দিই, 6 গুণ করব, এটার সঙ্গে আমি 6 গুণ করব, তাহলে এটার সঙ্গেও আমাকে, এটা বলতে কি, এটা ওটা মানে এটা বলতে লবের সঙ্গে যাই গুণ করছি হরের সঙ্গেও তাই গুণ করছি, এটাও 6 গুণ করব। তাহলে কত হবে? 3 6 18, 5 6 30। এইগুলো হলো, তাহলে আমরা 3 এর 5 এই ভগ্নাংশটির সমতুল্য ভগ্নাংশ পেলাম। 6 এর 10, 27 এর 45, 18 30। লঘিষ্ঠ ভগ্নাংশকে কিভাবে পরপর আমরা বড় করব সেটা আমরা এখানে দেখালাম। একটা লঘিষ্ঠ ভগ্নাংশ পরপর পরপর কি করে বড় আকারে লেখা হলো। এবার উল্টে বলি, এখন আমাদের কাজ হবে একটা বড় ভগ্নাংশ অর্থাৎ গরিষ্ঠ ভগ্নাংশকে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করব, একটা বড় ভগ্নাংশকে ছোট আকারে পরিণত করব। আমি এইটাই ধরে নিচ্ছি, এই ভগ্নাংশটাকে নিয়ে আমি কাজ করব। আর এটা যেটা আমরা জানি এর লঘিষ্ঠ আকার কত? 1 এর 2। 9 এর 18কে ছোট আকারে পরিণত করলে সর্বশেষে কোথায় এসে পৌঁছাবো? 1 এর 2। তাহলে আমরা 9 এর 18কে লঘিষ্ঠ আকারে পরিণত করব। পরের পৃষ্ঠায় যাচ্ছি, কি নেব বললাম? 9। আমরা এইটা আমাদেরকে দেওয়া হলো, এটাকে লঘিষ্ঠ আকারে পরিণত করতে গেলে আমরা যখন বড় করছিলাম ভগ্নাংশটাকে, তখন আমরা লবের সঙ্গে যে সংখ্যা গুণ করেছি হরের সঙ্গেও সেই সংখ্যা গুণ করেছি, গুণ করে করে বড় করেছিলাম। এবার ঠিক উল্টোটা করব, আমরা এই সংখ্যা দুটোকে ছোট করতে গেলে আমরা ভাগ করে করে সেটাকে ছোট করতে পারবো। তাহলে এটাকে কত দিয়ে ভাগ করব? আমি এই 9 আর 18 সর্বাধিক কোন কত দিয়ে ভাগ করলে একই, এমন একটা সবচেয়ে বড় সংখ্যা তোমরা ভেবে বার করো যে বড় সংখ্যাটা দিয়ে সর্বাধিক মানে সেটাই সবচেয়ে বড় সংখ্যা হবে, যে সংখ্যাটা দিয়ে এটাকেও ভাগ করলে ভাগ
মিলে যাবে, অর্থাৎ এটা 18ও বিভাজ্য হবে, আবার ওই সংখ্যা দিয়ে 9ও বিভাজ্য হবে। সেই সংখ্যাটি কত? সেই সংখ্যাটি হচ্ছে 9 আর 18 গসাগু। মানে আমরা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, 9-এর সবচাইতে বড় এমন একটা সংখ্যা নেবো যাতে 9-এর ক্ষেত্রেও সেটা বিভাজ্য হবে, আর 18কেও সেই সংখ্যাটা বিভাজ্য করবে। সেই গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এর আর এর মধ্যে কমন আছে, মানে সাধারণ গুণনীয়কটাকে আমরা কি বলি? গসাগু। তাই সেই গসাগুটা আমি এদের গসাগু বার করবো। আচ্ছা, 9 আর 18 আমি প্রথমে কত দেবো? যদি 3 3 9, 3 6 18, আবার 3 দিই, 3 1 3, 3 2 6। তাহলে 9 আর 18 গসাগু কত হলো? 9 আর 18 এদের গসাগুটা কত বার করলাম? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বার করলাম 3 গুণিতক 3, 3 গুণিতক 3 কত? 9। হ্যাঁ, 9 সব থেকে বড় সংখ্যা, যে সংখ্যাটা দিয়ে 9ও বিভাজ্য আর 18ও বিভাজ্য। এই 9-এর উপরে আর কোনো সংখ্যা নেই যেটা 9 ও 18কে দুটোকে বিভাজ্য করে, কারণ 9 তো আছে, 9 দিয়ে 9কে ভাগ করে দিলে তো 1, আর তো বড় সংখ্যা পাওয়াও যাবে না। তাহলে 9 দিয়ে আমরা এই সংখ্যাটিকেও, এই লবকেও ভাগ করব 9 দিয়ে, আর হরকেও ভাগ করব 9 দিয়ে। তখন আমরা কি পাবো? 9 9 1 9, ভাগফল কত হবে? 1, আবার 9 2 18। তাহলে 9 ও 18 এই ভগ্নাংশ, 9 এর 18 এই ভগ্নাংশটির লঘিষ্ঠ ভগ্নাংশ কি হলো? 1 এর 2। আমরা এতটা বুঝতে পেরেছি কিনা ভালো করে দেখে নিই। এইখান থেকে এই লঘিষ্ঠ আকারে পৌঁছে যাব। এবার আমরা এইটাকে লঘিষ্ঠ আকারে পৌঁছবো কি করে? এটা কত হচ্ছে? 18 30, 18 30। তাহলে এটাকেও আমাদের এই লবকে ভাগ করব কি? গসাগু দিয়ে। আর হরকেও ভাগ করব, ভাগ করব গসাগু দিয়ে। তাহলে এদের গসাগু বের করিনি। 18 আর 30, 30-এর গসাগু বের করে নিই। 18 30, 2 এ দিই, ছোট ছোট করে দিই, 2 9 18, 2 1 2, এখানে 1 চলে গেল, 2 5 10। 9 আর 15 কোন সংখ্যা দিয়ে বিভাজ্য হবে? 2 এ নিশ্চয়ই হবে না, 2 এর নামটায় 9 আর 15 নেই। তাহলে আমরা 3 3 3 9, 3 5 15। এবার 3 আর 5 এটা এমন কোনো সংখ্যা নেই যে দুটোকে বিভাজ্য করতে পারবে, তাহলে এটা অবশিষ্ট অংশ। তাহলে গসাগু কত দাঁড়ালো এখানে? যে আমি গসাগুর ভিডিওটা একটু পরে দেবো, যেহেতু গসাগুর ভিডিওটা এখনো তৈরি করিনি, সেই জন্য তোমাদেরকে এটাকে এত বলে বলে বোঝাতে হচ্ছে। নাহলে গসাগু লসাগু এই ভিডিওগুলো আমি ছেড়ে দিলে, আমি যদি পাবলিশ করে দিতাম, তাহলে আর এগুলো তোমাদের এতটা বোঝানোর দরকার হতো না। এইটা হচ্ছে গসাগু, 2 3 6। এটা মানে সর্বাধিক 6 দ্বারা সর্বাধিক বড় সংখ্যা, এটাই সবচেয়ে বড় সংখ্যা, যেটা 18 লবকেও বিভাজ্য করবে, মানে 18কেও বিভাজ্য করবে, 30কেও বিভাজ্য করবে। তাহলে ওই সংখ্যাটা কত? ওই সংখ্যাটা দাঁড়ালো 6। ওই সংখ্যাটা কত হলো? 6। তাহলে 6 দিয়ে আমরা 18কে ভাগ করি, 6 দিয়ে 18কে 6 দিয়ে ভাগ করি। 18কে আমরা 6 দিয়ে ভাগ করলে 6 3 18, আবার 6 5 30। আবার একটা কথা বলছি, গসাগুটা আমরা বার করলাম, এইভাবে লিখলাম 6 3 18। এই 18টাকে ভেঙে আমরা কি করলাম? 6 3 18, 6 5 30, এইভাবে লিখলাম। 9 2 18 করতে পারতাম, 10 3 30 করতে পারতাম। আমি ওগুলো না নিয়ে একদম 6কে নিলাম কেন? প্রথম আমি জেনে নিয়েছি যে 6 গসাগু। তাহলে গসাগু লবেও লিখলাম, হরেও লিখলাম, দিয়ে তাকে গুণের আকারে লিখলাম 6 3 18। আমাকে তো লব হর মিলিয়ে দিতে হবে, তাই না? লব আছে 18, তাহলে 6-এর সঙ্গে কত গুণ করলে 18 হবে? 6 3 18। আবার হর আছে 30, 6-এর সঙ্গে কত গুণ করলে 30 হবে? 6 5 30। আর 6টা কোথা থেকে পেয়েছি? গসাগু থেকে। তাহলে এবার 6 6 উপরে গসাগু গুলোকে তুলে নিলাম, তাহলে চলে পড়ে থাকলো কি? 3 5। তাহলে এতক্ষণ আমরা কি শিখলাম? কোন ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ, লঘিষ্ঠ আকারে প্রকাশ।
আগে এটা লিখে দিই, তাহলে আরো বুঝতে পারবে। ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ। আমরা 9-18কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করেছি 1-2, 18-30কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করেছি 3-5। এই মাঝখানে এই প্রসেসটা দেখিয়েছি তোমাদেরকে, বইতে এই ধরনের কাজ করানো আছে, আমি বইতে দেখিয়ে দেবো। তাহলে আমরা 18-30 থেকে পেয়েছি 3-5, 9-18কে ছোট করতে আমরা পেয়েছি 1-2। তোমরা দেখতে পাচ্ছ এখানে 9-18 থেকে ছোট করতে এর লঘিষ্ঠ আকারটা ছিল 1-2, 18-30 লঘিষ্ঠ আকারটা ছিল 3-5। তাহলে আমরা বুঝে নিয়েছি এতক্ষণ আমরা যা কিছু করছি সবই হচ্ছে এই সমতুল্য ভগ্নাংশ নিয়ে। কারণ এই যে এ, বি, সি, এইখানে এফ, এই তিনটে ছিল সমতুল্য ভগ্নাংশ। সমতুল্য ভগ্নাংশ সঙ্গে আমরা সম্পর্ক বার করতে শিখেছি, কি করে বড় করা যায়, একটা ছোট্ট ভগ্নাংশ থেকে বড় ভগ্নাংশে কি করে যাওয়া যায়, কিন্তু যাদের ভগ্নাংশ কোনো মান পরিবর্তন হবে না। আবার এখানে শিখেছি একটা বড় ভগ্নাংশকে কি করে ছোট ভগ্নাংশে পরিণত করা যায়, এখানে ভগ্নাংশে কোনো মানের পরিবর্তন হবে না। আমরা তো এই ছবির এ, বি, সি এবং এফ, এগুলো সমতুল্য ভগ্নাংশ, আমরা লাল অংশগুলো দেখেই বুঝতে পারছি, এ, বি, সি, এফ। এবার ই, ডি তো আলাদা। ই, ডি এই দুটো ভগ্নাংশ, আমি প্রথম ডিটাই ধরছি। ডি ভগ্নাংশ, ডি এর যে ভগ্নাংশটা, মানে ডি এর লাল অংশটা সি এর থেকে বেশি, এর থেকে এর লাল অংশটা বেশি। আবার বি এর লাল অংশ যতটা, ডি এরটা দেখো তার থেকে বেশি লাল অংশ আছে, এই ডি এর লাল অংশটা বেশি আছে। ই এর লাল অংশ অর্ধেক, কিন্তু ডি এর লাল অংশ অর্ধেকের থেকে বেশি। তাহলে ডি, এ, বি, সি এগুলোর থেকে তো বেশি। তাহলে 9-12 এই সব ভগ্নাংশের চাইতে বড়। এখন এটাও দেখছি হাফ অংশের চাইতে বেশি। এখন এই দুটো ভগ্নাংশের মধ্যে তুলনা করি, ডি আর ই। আমি এখানে লিখছি ডি, এটা লিখছি ই। ডি কত দেখো, পুরো অর্ধেক, এই গোটা অংশ, একটা একদম অখণ্ড অংশ, গোটা অখণ্ড অংশের সাপেক্ষে হাফ যদি 4 ভাগ করি, দেখেছো, হাফ অংশ আর আরেকটা হাফের হাফ, মানে পুরো পুরো অংশটার 4 ভাগের 3 ভাগ জুড়ে গেছে। এটাকেও যদি আমি এটাকে আমি যদি এরকম দিয়ে ভাগ করি, দেখো 4 ভাগের ঠিক 3 ভাগ অংশ জুড়ে গেছে। তাহলে এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ সমান, তাহলে ডি আর ই সমান। তাহলে আমি বলতে পারি 9-12 আর ই কত, 3-4 সমতুল্য সমতুল্য ভগ্নাংশ। তাহলে এফ, এ, বি, সি, মানে এটা 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 আর এইটা, এই তিনটে সমতুল্য ভগ্নাংশ আর এই দুটো সমতুল্য ভগ্নাংশ। আবার এই তিনটের থেকে দুটো বেশি, এই দুটো বড়, মানে এদের মানটা বেশি। তাহলে সি এর থেকে ডি বেশি, এটার থেকেও এটা বি, বি এর থেকেও ডি বেশি, এর থেকেও ডি বেশি, তাহলে এফ এর থেকেও ডি বেশি। তাহলে ডি কার সমান, ই এর সমান। তাহলে এই অংশটা রং দেখেই বুঝতে পারছো, এর লাল অংশটা এর থেকে বেশি, এর লাল অংশটা এর থেকে বেশি, এর লাল অংশটা এর থেকে বেশি, এর থেকেও এই অংশটা বেশি। এখন আমি এইখান থেকে লিখছি, একটু ছোট্ট কোণে আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা আমাকে এবার একটু ভেবে বলো। আমি লিখলাম 3-6, আর এখানে লিখলাম 3-4। এইটা দেখো কোন দুটো করেছি, বি, ই, এটা বি আর এটা ই। তাহলে গ্রেটার দেন লেস দেন চিহ্ন বসানি, কোন দিকে এটা কিভাবে বসাবো আমরা, এখানে কোন চিহ্নটা বসবে, কোনটা বড়, তোমরা ছবি দেখে দেখতেই পাচ্ছ, এটা বড় না এটা বড়, এটা বেশি না এটা বেশি, এটা বেশি, তাহলে ইটা বড়। তাহলে এই আরেকটা দিচ্ছি, ধরে নিলাম 3-4, মানে ই 3-4, ধরে নিলাম
5/10, 5/10। তাহলে দেখো এই অঙ্ক তো এখানে 3, এখানে আছে 5, এখানে হরে এখানে 4 আর এখানে হরে আছে 10। এবার বলো কোনটা বড়? তোমরা ছবি এঁকে যখন দেখবে 5/10 মানে এই ছবিটা, আর 3/4 মানে এই ছবিটা, এই ছবিটা আর এই ছবিটা, এই দুটো ছবির মধ্যে তুলনা করে ছবি এঁকে যখন তোমরা বুঝবে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এইটাই যেন বড়, এখানে হটাও বড়, এখানে লবটাও এটা বড়, কিন্তু অ্যাকচুয়ালি এটাই বড়, ইটাই বড়। দেখো এটা লাল অংশ কতটা, এটা লাল অংশ কতটা, তাহলে 3/4 হচ্ছে বড়। তাহলে আমি এই দুটো দেখালাম যাতে তোমরা বড় ছোট তুলনা করতে পারো। আমরা এই দুটো বড় ছোট সম্পর্কে আমাদের একটা ধারণা হয়ে গেল। এরপর আমরা বইতে চলে যাচ্ছি। কি কি শিখলাম আজকে? সমতুল্য ভগ্নাংশ, পৃষ্ঠা 79। এই সমতুল্য ভগ্নাংশটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। সমতুল্য ভগ্নাংশ থেকে আমরা বড় ছোট ভগ্নাংশের সবচেয়ে ছোট আকারে প্রকাশ, আমরা ভগ্নাংশকে ছোট আকারে প্রকাশ করতে মানে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে শিখেছি। এই ভগ্নাংশকে সবচেয়ে ছোট আকারে প্রকাশ করতে গেলে কি করতে হবে? 5 ও 10-এর গসাগু দিয়ে, 5 ও 10-এর গসাগু দিয়ে আমাকে দুটো লব ও হরকে ভাগ করতে হবে। 5 ও 10-এর গসাগু হচ্ছে 5, মানে 5 এমন একটা সংখ্যা যেটা 5কেও বিভাজ্য আবার 10কেও বিভাজ্য। তাহলে উপরে হলো কত? 5 1-এ 5, 1। তাহলে 5 দিয়ে আমি উপরটাকে ভাগ করলাম, 5 দিয়ে আমি নিচটাকেও ভাগ করলাম, 5 2 10। 4 আর 8 তোমরা বুঝতেই পারছো, 4 4 দিয়ে দুটো বিভাজ্য হবে, 4 1-এ 4, 4 2-এ 8। এটা দেখো, তাহলে এই 2 দিয়ে 2 বিভাজ্য হবে, 2 1-এ 2, আবার 2 দিয়ে 4ও বিভাজ্য, মানে 4কেও ভাগ করা যাবে, 2 2-এ 4। 2কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 1, আবার 4কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 2, 1-এর 2। সব জায়গায় দেখো 1-এর 2 1-এর 2 1-এর 2 বেরিয়েছে। তাহলে এই তিনটে ভগ্নাংশকে আমরা কি বলতে পারি? সমতুল্য ভগ্নাংশ, কারণ সবারই লঘিষ্ঠতম মানটা, সবারই লঘিষ্ঠ মানটা হচ্ছে একই। এবার অন্য ভগ্নাংশের বিভিন্ন অংশের অং দি সবচেয়ে ছোট আকার খুঁজি। এই যে ভগ্নাংশগুলো তিনটে সমান, তিনটে নয় 4টে সমান আয়তাকার অংশ নেওয়া হলো বা কাগজ নেওয়া হলো, দিয়ে একে 3 ভাগ, প্রথম আয়তাকার কাগজটাকে 3 ভাগ করে 1 ভাগ রং করা হলো, এটাকে 1 2 3 4 5 6 6 ভাগ করে 2 ভাগ রং করা হলো। এখানে এই আয়তাকার কাগজটাতে 1 2 3 4 5 6 7 8 9 9 ভাগ করে 3 ভাগ রং করা হলো। এই আয়তাকার কাগজটিতে 1 2 3 4 5 6 7 8 9 আর উপরে 9টা, 9 9 মোট 18 ভাগ, এখানে 18 ভাগ করে 6 ভাগ নেওয়া হলো। এবার তিনটি সম্পূর্ণ গোটা অংশের সাপেক্ষে, দেখো গোটা অংশ তো সবারই সমান, এই 4টি আয়তাকার চিত্র, 4টি চিত্রই সমান, মানে তাহলে এই 4টি আয়তাকার কাগজের টুকরো, এই 4টি আয়তাকার কাগজের টুকরো সবই সমান, তাহলে গোটা অংশের সাপেক্ষে এই রং করেছে এই এতটা অংশ। এই আয়তাকার চিত্রটি দেখো, গোটা অংশের সাপেক্ষে এই এই এতটা অংশ রং করেছে, দেখো তিনটে প্রায় সমান, এটাও দেখো সমান। তাহলে এগুলো সবই হলো সমতুল্য ভগ্নাংশ, কিন্তু ভগ্নাংশগুলোর আকার কেমন? 3 ভাগ করে 1 ভাগ নিয়েছে। এখানে 1 2 3 4 5 6 6 ভাগ করে 2 ভাগ নেওয়া হয়েছে। এখানে 1 2 3 4 5 6 7 8 9 9 ভাগ করে 3 ভাগ নেওয়া হয়েছে। আর এটাতে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18 ভাগ করে উপরে 3 নিচে 3, মানে 3 3 6 ভাগ নেওয়া হয়েছে। তাহলে 1-এর 3 2-এর 6 3-এর 9 6-এর 18 সবই হলো সমান, সমতুল্য ভগ্নাংশ। এখানে দেখো বইতে পড়িয়ে দিচ্ছি, 1-এর 3 2-এর 6 3-এর 9 6-এর 18, একটু পেন্সিলে লেখা আছে বুঝতে পারছো না হয়তো, এটা হলো 2-এর, এটা হচ্ছে 9-এর, 3-এর 9 আর 6-এর 18। এগুলো কোথা থেকে পেলাম? এই যে এখান থেকে, এই যে 3টে, এগুলো থেকে পেলাম। এগুলো সবই হলো সমান, সমান মানে সমতুল্য ভগ্নাংশ। এরপর আমরা 6-এর 18, এই 6-এর 18 এইটা তো, একে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কি পাবো? 1-এর 3,
6 আর 18কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করেছে 1/3। কি করে পেয়েছে? 6 আর 18 লসাগু মানে কি 6। সব থেকে বড় সংখ্যাটি কোনটা হবে? 6। 6 ও 18 লসাগু হচ্ছে 6। 6 6কেও বিভাজ্য করবে, 6 18কেও ভাগ করলে ভাগ করা যাবে। তাহলে 6 আর 18কে আমরা গসাগু 6 দিয়ে 6 গুণিতক 1 মানে 6 মিলিয়ে নিলাম। আবার গসাগুর সঙ্গে 6 তো গসাগু, 6 আর 18 গসাগু 6, তাহলে 6 এর সঙ্গে কত গুণ করলে 6 হবে? এটাকে মেলাতে হবে না আমাকে ভগ্নাংশটাকে। 6 করতে গেলে 6 এর সঙ্গে 1 গুণ করবো। এখানে 18 মেলাবো, গসাগুটা আগে লিখে ফেলেছি। তারপর 6 এর সঙ্গে কত গুণ করলে 18 হবে? 3। তাহলে 6 গুণিতক 3। এই 18টাকে মিলিয়ে লিখেছি 6 গুণিতক 3, আর 6কে লিখেছি 6 গুণিতক 1। আমরা খাতায়ও করেছিলাম, ভিডিওতে তোমরা দেখেছো, এই অংশেতে করেছিলাম না? 18 আর 30 এর লসাগু 6। 6 এর সঙ্গে কত গুণ করলে 18 হবে? 3 বসিয়ে নিয়েছি। 6 এর সঙ্গে কত গুণ করলে 30 হবে? 6 5 30। তাহলে এটা গসাগু ছিল, এই যে গসাগু, নিশ্চয় বুঝেছো। তাহলে সেইভাবে এটাও করেছে। 3 আর 9 এর গসাগু হলো 3। সবচেয়ে বড় গুণনীয় হলো 3, যেটা অর্থাৎ গসাগু হলো 3। 3 ওপরের লবকেও বিভাজ্য করবে, 3 হরকেও বিভাজ্য করবে। তাহলে গসাগু 3। 3 এর সঙ্গে কত গুণ করলে 3 হবে? 3 এর সঙ্গে 1 গুণ করলে 3 হবে। 3 এর আগে গসাগুগুলো লিখে নিলাম। এই গসাগুর সঙ্গে কত গুণ করলে 9 হবে? গসাগুর সঙ্গে 3 গুণ করলে 9 হবে। তাহলে 3 এর সঙ্গে 3 গুণ করলে 9 হবে। তারপর আমরা গসাগুটাকে কেটে বাদ দিয়ে দিলাম, 1/3। এটাও 2 এর 6। 2 আর 6 এর গসাগু কত? 2। সব থেকে বড় গসাগু, মানে গসাগু হচ্ছে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়, মানে 2 আর 6 এর সাধারণ গুণনীয় গসাগু 2। 2 দ্বারা লব 2 কে বিভাজ্য করা যাবে, 2 দ্বারা হর 6 কেও বিভাজ্য করা যাবে। তাহলে গসাগু হলো 2। 2 এর সঙ্গে কত গুণ করলে 2 এখানে মেলাতে হবে। এটা 2 এর 6 ছিল, তাহলে 2 1 কে 2, এটা মিলিয়ে গেল। আর এটা 6, 2 এর সঙ্গে কত গুণ করলে 6 হবে? 2 3 এ 6। তাহলে এবার গসাগু দুটোকে বার করে নিলাম, 1 আর 3 পড়ে থাকলো। এইটাই হচ্ছে লঘিষ্ঠ আকার। এবার এই লাইনটা একটু পড়তে বলবো। তোমাদের বইয়ে 81 পৃষ্ঠায় আছে, দেখে নাও তোমরা। 81 পৃষ্ঠায় আছে এই লাইনটা, তোমাদের একটু পড়ে বুঝে নিতে বলবো। এতক্ষণ আমি যা পড়াচ্ছি তার মূল কথাটাই এখানেই আছে, এটা একটু দেখে নাও। এবার বুঝেছি ভগ্নাংশের লব ও হরকে তাদের গসাগু দিয়ে ভাগ করে ভগ্নাংশের সবচেয়ে ছোট আকার পাওয়া যায়। তাহলে এই জিনিসটা তোমরা একটু বইতে পারলে আন্ডারলাইন করে রাখতে পারো। আমরা এখন বুঝেছি যে কোনো ভগ্নাংশের লব ও হরকে তাদের গসাগু দিয়ে যদি ভাগ করি তাহলে ভগ্নাংশটির লঘিষ্ঠ আকার পাওয়া যায়। এবার অন্য কাগজে এঁকে ভগ্নাংশকে সবচেয়ে ছোট লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দেখি। কাগজে এঁকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা হয়েছে, এইটা আমি বই থেকেই বুঝিয়ে দিচ্ছি। দেখো, তিনটে সার্কেল অর্থাৎ 3টে বৃত্ত বা গোলাকার চিত্র, 3টে গোলাকার চিত্র হচ্ছে সমান। এটাকে কত ভাগ করেছে? 1 2 3 4 5 6 7 8। এটাকে 8 ভাগ করেছে। এইটা সেই জন্য হচ্ছে 8 ভাগের 4 ভাগ নেওয়া হয়েছে। এটাকে 4 ভাগ করেছে, 4 ভাগের 2 ভাগ নেওয়া হয়েছে। এইটা পুরো গোলাকার অংশটিকে 2 ভাগ করে 1 ভাগ নেওয়া হয়েছে। 4 আর 8 এটাকে ছোট করি, করতে পারবো। 4 দিয়ে 4 একে 4 লব বিভাজ্য, আবার 4 দিয়ে হর বিভাজ্য, 4 2 8। তাহলে 4 দিয়ে লবকে ভাগ করলে তাহলে 4ই হলো গসাগু। গসাগুর সঙ্গে কত গুণ করলে উপরেরটা মিলবে? 1 গুণ করলে মিলবে। তাহলে 4 গুণিতক 1, 4 গুণিতক 2 8 করেছে। ঠিক এইভাবে এটাও করেছে, 2 এর 4। তাহলে 2 হচ্ছে সর্বাধিক, সব থেকে বড় সংখ্যা হচ্ছে 2, যেটা উপরেও ভাগ মিলে যাবে, নিচেও ভাগ করা যাবে। 2 1 2, 2 2 4, 2 1 2, 2 2 4, মানে 1 2। এটাকেও আমরা ছোট করে বার করলাম। 2 হচ্ছে গসাগু, মানে সর্বাধিক 2, সব থেকে বড় সংখ্যা 2, যেটা লবকেও বিভাজ্য করবে, হরকেও বিভাজ্য করবে। তাহলে 2 নিলাম, 2 এর সঙ্গে 1 গুণ করলে এটা মিলিয়ে নিলাম, 2 এর সঙ্গে 2 গুণ করে এটাকে মিলিয়ে নিলাম, 4 এটা সমান এটা করে নিলাম একই। এবার 2 2 কেটে দিলে পড়ে থাকলো 1 2। তাহলে এটাকে ছোট করে দেখলাম 1 2, এটাকে ছোট করে দেখলাম 1 2, আবার এটা 1 2, এটা ছোট আকারেই আছে, একে আর ছোট করবো কি? তাহলে 3টেই মান সমান, তাহলে 3টে হচ্ছে সমতুল্য ভগ্নাংশ। আর
সমতুল্য ভগ্নাংশ দেখানো গেল, যে 3 মান একই সমতুল্য ভগ্নাংশ দেখানো গেল। আবার বড় ভগ্নাংশ থেকে কি করে আমরা বড় আকার থেকে ছোট আকারে পরিণত হলাম, অর্থাৎ লঘিষ্ঠ আকারে কি করে পরিণত হলাম সেটাও দেখানো হলো। এবার দেখো 82 পৃষ্ঠাতে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। এইখানে 8 এর 20 এই ভগ্নাংশটা দিয়েছে, অর্থাৎ 20 ভাগের 8 ভাগ। তো এই ভগ্নাংশতে আমাদের 8 ও 20 গসাগু কত? 8 20 গসাগু হচ্ছে 4। 4 দিয়ে আমরা কি করেছি, প্রথম লবে আর হরে 4 4 লিখে নিয়েছি। 4 এর সঙ্গে কত গুণ করলে 8 হবে? 4 এর সঙ্গে 2 গুণ করলে 8 হবে। আবার হরে 20, 4 এর সঙ্গে কত গুণ করলে 20 হবে? 4 এর সঙ্গে 5 গুণ করলে 20 হবে। 4 5 20। এবার 4 4 আমরা কেটে দিলাম, পড়ে থাকলো 2 এর 5। তাহলে আমরা এখানেও সেই লব ও হরকে গসাগু দিয়ে ভাগ করলাম। চলে আসছি আমরা আবার বলতে আরেকটা বিকল্প উপায় তোমাদেরকে দেখিয়েছে। তোমাদেরকে এটা একটা পদ্ধতি, যেটা গসাগু দিয়ে, যেটা আমি এতক্ষণ বলছি গসাগু দিয়ে লব হরকে ভাগ করব, এটাও একটা পদ্ধতি। এখানেও সেই একই জিনিস এসছে, গসাগু দিয়ে ভাগ করেছে। 16 40 আমরা আমাদের খাতায় চলে এলাম। 16 40 ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। আমরা 16কে উৎপাদক বিশ্লেষণ করে নিই। 2 8 16, 2 4 8, আবার 2 দিই, 2 2 4। তাহলে 16কে ভাঙলে আমরা কি কি পাবো? 2 গুণ 2 গুণ 2 2। এবার আমরা 40কেও উৎপাদক বিশ্লেষণ করে নিই। 2 2 4, 2 0 0, 2 10 20, 2 5 10। আমরা শেষ সময় পৌঁছে গেছি। তাহলে এটা কি হলো? আমরা 40 মৌলিক সংখ্যায় যখন চলে আসছি, তখন আর এটা কেবলমাত্র 5 ছাড়া, মানে এই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যাতেই এই 5 বিভাজ্য নয়। তাহলে এখানে আমাদের উৎপাদক বিশ্লেষণটা শেষ হয়েছে। এবার 40 সমান আমরা কি লিখতে পারি? তাহলে কি পেলাম? 2 2 2 5, 2 2 2 5। তাহলে 16কে ভাঙলেই হবে 2 2 4, 4 2 8, 8 2 16, আর 40 হচ্ছে 2 2 4, 4 2 8, 8 5 40। এইটাই আমরা এখানে লিখে নিচ্ছি। 1 4টে 2 আছে, 2 3 4, এখানে আছে 3টে 2 5 5। ব্যাপারটা একই রকম। গসাগু করলে আমরা কি করতাম? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বার করতাম। 16 এর গুণনীয়ক গুলো এগুলো পেয়েছি, আর 40 এর গুণনীয়ক এগুলো পেয়েছি। এদের মধ্যে সাধারণ, সাধারণ বলতে কি, মানে কমন, কমন ইংরেজিতে বলছি কমন। কমন মানে হচ্ছে সাধারণ, সাধারণ। এদের মধ্যে কমন মানে 2 এর মধ্যে দুটো সংখ্যা থাকলে 2 এর দুটো সংখ্যার মধ্যে আমাদেরকে এই একটা রাশি, এই একটা রাশি, দুটো রাশির মধ্যে আমাদেরকে বিবেচনা করতে হবে এর মধ্যে সাধারণ কোনগুলো আছে, কমন, সেটাই হচ্ছে সাধারণ গুণনীয়ক। এবার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলতে সর্বাধিক কটা আমরা কমন পাবো। এই দেখো একটা পেলাম, মানে 2 এর মধ্যে কি কি আছে, এটা একটা কমন পেলাম, দুজনের মধ্যে আছে 16 এবং 40 দুটোর মধ্যেই আছে। 2 আর একটা 2 আমরা কমন পেলাম, আর একটা 2 কমন পেলাম। এই দুটো মানে আমরা 3খানা 2 এতে 16 এর মধ্যে পেয়েছি, 40 এর মধ্যেও পেয়েছি। তাহলে এইটাই হচ্ছে, আমরা এখান থেকে গসাগু করলে কি করতাম? গসাগুটা কি কোনটা হতো? যেটা উভয়ের মধ্যে, বা যদি 3টে রাশি থাকতো 16 40 ধরো 20 থাকতো, এরকম যদি 3টে রাশি থাকতো, তাহলে 3টে রাশির মধ্যে আমরা যেটা কমন পেতাম সেটাই তো গসাগু, মানে কমন পাবো। এবং সর্বাধিক যতগুলো, মানে সর্বাধিক যত বেশি কমন পাবো সেই সর্বাধিক সংখ্যাটাই তো গসাগু। তো আমরা এখানে গসাগুর কত হলো? 2 2 গুণ 2, এই 3টে আমরা 2 কমন পেয়েছি। তাহলে এখানে গসাগু হলো 8। 2 2 4, 4 2 8। তাহলে এইটা থেকে আমরা লিখে নিতে পারি, এখান থেকে লিখে নিতে পারি এইখানকার এই 3টে কমন, কমন বলতে দুজনের মধ্যে যা আছে, যাকে বাংলায় বলে সাধারণ। 16 আর 40 এর সাধারণ গুণনীয়ক এইখানে 3টে 2, এখানে 3টে 2, এই দুটো আলাদা আলাদা আছে। তাহলে আমাদের
কত সর্বাধিক আমরা 8, গসাগুটা কত 8। এই দেখো এই তিনটে গুণ করলে হচ্ছে 8, এই তিনটে 2 গুণ করলে হচ্ছে 8। তারপর যেগুলো কমন নয় মানে সাধারণ নয় সেগুলো এখানে পড়ে থাকলো। তাহলে আমরা 8 8 চলে গেল 2 এর 5। এইটাই হলো 16 40 লঘিষ্ঠ আকারে প্রকাশ। এবার এখানে একটা প্রসেস বলেছে, যেহেতু বইতে আছে তাই তোমাদেরকে দেখিয়ে দেওয়া আমার কর্তব্য, তাই দেখিয়ে দিচ্ছি, যেহেতু এটা বইয়ের মধ্যে আছে। 16 40কে আবার এই প্রসেসে করেছে। এখানে করেছে কি একটা একটা ভেঙেছে, দুটোর মধ্যে যখন একটা একটা রাশি ভেঙে গেছে, এই প্রসেসটা দেখিয়ে দিচ্ছে, খাতায় নিয়ে যাচ্ছি। 16 40 প্রথম 2 দিয়ে করছি, 2 8 16, আমি এটাকে মেলাতে হচ্ছে আমাকে সবসময়, 2 8 16 সবসময় মিলিয়ে যাচ্ছি, 2 20 2 40, তাহলে 2 2 চলে গেল, পড়ে থাকলো 8। এবার 8কে আমরা এটাতে কত পেলাম, 8 8 এর 20, মানে লব ঘর থেকে 2 পেরিয়ে গেল। এবার হচ্ছে 8 এর 20, আবার 8কে ভাঙবো কি করে, 8কে ভাঙবো আবার আগে ছোট দিয়ে দেখি, 2 এ দেখবো, 2 এ না হলে তখন 3 এ যাবো, 2 এ দেখছি, 2 4 8, এটাকে করবো কত তাহলে 20কে 2 10 20, 2 2 চলে গেল। এবার হচ্ছে 4 এর 10, এবার 4কে আবার ভেঙে দেখি, 2 দিয়ে আগে দেখি, 2 2 4, 2 5 10। এবার উভয় পক্ষ থেকে আমরা 2 বাদ দিয়ে দিলাম, পড়ে থাকলো 2 এর 5, 2 এর 5, 2 এবং 5 আমরা মৌলিক সংখ্যায় পৌঁছে গেছি, তাহলে আর আমরা 2 ও 5কে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য করতে পারবো না, তাহলে এইটাই পড়ে থাকলো অবশিষ্ট। এবার তোমরা 82 পৃষ্ঠায় বইতে দেখো এইভাবেই করেছে। তাহলে 16 40 এর লঘিষ্ঠ আকার দাঁড়ালো 2 এর 5। তো আমি তোমাদেরকে একটা উপদেশ দেবো এটাই, যে তোমরা এত কিছু না মাথায় ঢুকিয়ে এই সমস্ত জিনিসগুলো, আমরা একটা প্রসেস এটা একটা প্রসেস, এই সমস্ত এত প্রসেস না নিয়ে তোমাদের যেটা সুবিধা বলে মনে হবে তোমরা সেটাতেই করতে পারো। আমি প্রথমে শুধু গসাগু দিই, এইখানে যে লাইনটা আছে পড়ো, যখন ভগ্নাংশের লব ও হরকে গসাগু দিয়ে ভাগ করি তখন ওই ভগ্নাংশকে ভগ্নাংশের লঘিষ্ঠ আকার বলি। বুঝতে পেরেছো? ভগ্নাংশের লব হরকে যখন গসাগু দিয়ে ভাগ করি, এখানে কি লিখবো, ভাগ করি, তখন ওই ভগ্নাংশকে ভগ্নাংশের লঘিষ্ঠ আকার বলি। তাহলে গসাগু দিয়ে ভাগ করি, এই প্রসেসটাই আমরা যেভাবে করতে পারি, যার যেটা সুবিধা মনে হবে তোমরা করবে। এই ভিডিওর আগের দিকে আমরা দেখিয়েছি এই প্রসেস, আর এই প্রসেসে আমরা প্রথমে লঘিষ্ঠ আকারে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করেছি। তো এই দুটো প্রসেস করলে আশা করি তোমাদের বেশি সহজ বলে মনে হবে। এরপর তোমাদের যেটা ভালো লাগে সেই প্রসেসে তোমরা এগোতে পারো। এইটা আমরা একেবারে 82 পৃষ্ঠায় শেষ লাইনে চলে এসেছি। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, তোমরা এখানে একটু মার্কিং করে রাখতে পারো, দাগ দিয়ে রাখতে পারো। ভগ্নাংশের লব ও হরে একই সংখ্যা দিয়ে গুণ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। গুণ বলতে যে গুণ করেছে, এইটা হচ্ছে মূল লঘিষ্ঠ আকার ভগ্নাংশের। একে 2 দিয়ে গুণ করেছে, ওপরে 2 দিয়ে গুণ করেছে, নিচেও 2 দিয়ে গুণ করেছে, এই 1 এর 2 কে, তখন যে নতুন মানটা বেরিয়েছে 1 2 2 2 2 4, এটা 1 এর 2 এবং 2 এর 4 দুটো সমতুল্য ভগ্নাংশ, এতে মানের কোনো পরিবর্তন হলো না, শুধু ভগ্নাংশটা আকারে বাড়লো। সেই রকম দেখো এই 1 এর 2 এর সঙ্গে আবার কি করেছে, 4 গুণ করেছে, লবে 4 গুণ, হরেও আমি 4 গুণ করেছি, তাহলে 2 4 8, 1 4 4। দেখো এখানেও ভগ্নাংশের আকার বাড়লো, 4 এর 8 হলো, 1 এর 2 ছিল, 4 এর 8 হলো, কিন্তু মানের কোনো পরিবর্তন হলো না। এটা 1 এর 2 4 এর 8 সমতুল্য ভগ্নাংশ। আবার আমরা আগে একটা জিনিস জেনেছি যে 16 40 কে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করেছি, গসাগু দিয়ে ভাগ করেছি, এখানে গসাগু দিয়ে ভাগ করেছি, ভাগ করে আমরা এখানে ভাগ বলে লিখে নিতে পারো, ভাগ ভাগ করে আমরা তার লঘিষ্ঠ আকার বার করেছি। তাহলে জানলাম কি যে এটা সমতুল্য ভগ্নাংশ। তাহলে আমরা মূল কথা আমাদের দাঁড়ালো কি, যে কোনো ভগ্নাংশকে আমরা একই সংখ্যা দিয়ে, একই সংখ্যা, গসাগু হলেও তো সেটা একই সংখ্যা, যে কোনো ভগ্নাংশকে আমরা একই সংখ্যা দিয়ে ভাগ করলেও মানের পরিবর্তন হবে না, আবার একই সংখ্যা দিয়ে গুণ করলেও
এই যে গুণ করলেও মানের কোনো পরিবর্তন হয় না। তাই আমরা এই লাইনটিকে বলতে পারি ভগ্নাংশের লব ও হরে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ। আমি এখানে পেন্সিলে লিখেছি গুণ বা ভাগ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। 83 পৃষ্ঠায় আমরা এসে গেছি। 83 পৃষ্ঠায়, এখানে 83 পৃষ্ঠায় আমরা দেখছি বেশ কিছু সমস্যা রয়েছে। নিচের সমস্যাগুলি সমাধান করি। আমি যে কথাগুলি তোমাদের বলেছি আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমরা তোমাদের যেভাবে বুঝেছো সেই বোঝার উপর ভিত্তি করে এই 83 পৃষ্ঠার কাজগুলো তোমরা অবশ্যই করে রাখবে। আমি আজকে আপাতত এখানেই ভিডিওটি শেষ করছি। এরপর পরের ভিডিওতে আমরা, আগে তোমরা চেষ্টা করো, তারপর আমি তোমাদের সঙ্গে পরের ভিডিওতে এই নিচের সমস্যাগুলির সমাধান করার চেষ্টা করব। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।